নমস্কার সবাইকে। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আইটিআর 4 ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় একবার দেখাতে। তা আইটিআর 4 ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আমাদের জানতে হবে আপনার ক্ষেত্রে আইটিআর 4 কি অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা নিয়েও একটা ডিটেল ভিডিও আমরা বানিয়েছি স্পেশালি আইটিআর 4 এর জন্য। আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, একবার চাইলে দেখে নিতে পারেন আজ আপনার ক্ষেত্রে আইটিআর 4 অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। কেননা ভুল ফর্ম সিলেক্ট করে ফেললে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। যাই হোক, আইটিআর 4 আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা জানার জন্য সংক্ষেপে একটু দেখে নিই। প্রথমত আপনার একটা বিজনেস থাকতে হবে এবং সেই বিজনেসে কোনো ট্যাক্স অডিট হওয়া যাবে না। অর্থাৎ আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন সেটা 44AD, 44ADA অথবা 44AE-তে জমা হতে হবে। এছাড়াও আপনার যে টোটাল রোজগার সেটা 50 লাখের মধ্যে হতে হবে, আপনাকে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে। এছাড়া আপনার স্যালারি, পেনশন অথবা আদার্স ইনকাম থাকতে পারে। দুটোর বেশি হাউস প্রপার্টি থেকে রোজগার থাকা যাবে না। লং টার্ম ক্যাপিটাল গেন শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে 1,25,000-এর বেশি হওয়া যাবে না। এ কটা কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনি আইটিআর 4-এ আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। এবার কোনো কারণে আপনি যদি এনআরআই হন, কোনো কোম্পানির ডাইরেক্টর হন, এলএলপি, ফরেন অ্যাসেট যদি আপনার থাকে, লস ক্যারি ফরওয়ার্ড আপনাকে করতে হয়, অথবা 194N সেকশানে আপনার কোনো ধরনের কোনো টিডিএস কাটা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আইটিআর 4-এর জন্য এলিজেবল নয়। এছাড়াও আপনার যদি এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকার ওপরে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এলিজেবল নয় আইটিআর 4-এ ফর্ম ফিল আপ করার জন্য। আশা করি বোঝাতে পেরেছি আইটিআর 4-এ আপনি এলিজেবল কি এলিজেবল নয়। এবার চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে জমা করতে পারি। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে এই ডান দিকে লগ ইন সেকশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার প্যান নম্বর বসাতে হবে। কন্টিনিউ ক্লিক করে আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলেই আপনি আপনার পোর্টালের মধ্যে ঢুকে গেলেন। এবার আপনি একবার চাইলে দেখে নিতে পারেন যে আপনার অ্যাবাউট সেকশনের মধ্যে যে আপনার মেল আইডি অথবা আপনার ফোন নাম্বার আপনার নিজেরই দেওয়া আছে কিনা। যাই হোক, এরপরে আমরা এখানে ফাইল নাও সেকশানেও ক্লিক করতে পারি, অথবা ই ফাইল বলে যে অপশানটি আছে ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। এখান থেকে আমরা 26/27 সিলেক্ট করলাম, অনলাইন, কন্টিনিউ, স্টার্ট নিউ ফাইলিং, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, প্রসিড করব, আইটিআর 4 সিলেক্ট করব, এখান থেকে প্রসিড করব, ওকে, লেট গেট স্টার্টেড। এখানে আমরা প্রথম অপশানটাই চুজ করব, কেননা আমাদের ইনকাম বেসিক এক্সামশন লিমিট ক্রস করে গেছে। যদি আপনার বেসিক এক্সামশন লিমিট ক্রস না করে তাহলে আপনি 2 নম্বরে দেখবেন কোনো অপশান আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা। ম্যাক্সিমাম লোকেরই অ্যাপ্লিকেবল হয় না, সেক্ষেত্রে আপনি আদার্স অপশান সিলেক্ট করতে পারেন। আমাদের ক্ষেত্রে প্রথম অপশান অ্যাপ্লিকেবল করে আমরা কন্টিনিউ করলাম, ওকে। এরপরে পার্টে জেনারেল, এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশান থাকে এবং স্বাভাবিকভাবেই সিকিউরিটির জন্য এটা কিন্তু হাইড করা থাকবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের পুরো ডিটেল চলে আসলো। একটু নিচের দিকে আমাদের নামতে হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলের মধ্যে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমরা এডিট করব, যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে চেঞ্জ করব। এবার নিচের দিকে নেমে চলে আসলেই আমাদের কিন্তু একটা অপশান দিয়েছে যে আপনার সেকেন্ডারি অ্যাড্রেস আর প্রাইমারি অ্যাড্রেস কি এক আছে। এ বছর থেকে কিন্তু এখানে আমাদের ইয়েস অথবা নো করতে হচ্ছে। যদি নো করি তাহলে আমাদের নতুন যে অ্যাড্রেস আছে সেটা সেকেন্ডারি অ্যাড্রেস হিসেবে বসাতে হবে, আর যদি না ইয়েস করি তাহলে কিন্তু আমাদের প্রাইমারি অ্যাড্রেসটাই আমাদের সেকেন্ডারি অ্যাড্রেসে বসে যাবে। এবার আমরা সেভ করে নেব। এরপরে আমাদের এখানে A23-তে সিলেক্ট করতে হবে যে আমরা নিউ রেজিমে থাকতে চাই না ওল্ড রেজিমে থাকতে চাই। আমরা নিউ রেজিমেই থাকতে চাই, এর জন্য আমরা নো করে দিলাম। আমরা নিচেও নো করে দেব। নিচে দেখে নেবেন ব্যাঙ্ক ডিটেলে এখানে ভ্যালিডেট করা আছে নাকি, যদি থাকে কনফার্ম করে নেব। জেনারেল ইনফরমেশন আমাদের হয়ে গেল। এরপর গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকামের ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা বিজনেস প্রফেশনের যে ঘর আছে এখানে আমরা এডিট কলামে যাব। এডিট কলামে গিয়ে এই প্রিজাম্পটিভ ইনকাম ফ্রম বিজনেস যেটা আছে এখানে আমাদের শো ডিটেল করলে আমাদের কাছে ডিটেল খুলে যাবে। এরপরে আপনার যদি প্রফেশন হয় তাহলে কিন্তু আপনি 44ADA এইখানে প্রফেশন বলে লেখা আছে, এই অপশানে এখানে চলে যাবেন, শো ডিটেল করে অ্যাড অ্যানাদার করবেন। আর আপনার যদি কোনো ধরনের ট্রান্সপোর্টের ব্যবসা থাকে তাহলে কিন্তু 44 এই অপশানটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের ক্ষেত্রে যে বিজনেস রয়েছে, এর জন্য আমরা এই 44AD-তে আমরা গেলাম, অ্যাড অ্যানাদার করলাম,
অ্যাড অ্যানাদার করে আমরা এখানে একটা বিজনেসের নাম দেবো। আমরা ABCD একটা নাম দিয়ে দিলাম। এবার বিজনেস কোড এখানে দিতে হবে। বিজনেস কোডের এখানে আমরা ধরে নিলাম রিটেল ব্যবসা আছে, 9028 রিটেল ব্যবসার কোড সিলেক্ট করে নিলাম। ডেসক্রিপশান যদি আপনি চান দিতে পারেন, না হলে না দিলেও চলবে। সেভ করতে হবে। সেভ করার পর আবার সেই ডিটেলে আপনি যাবেন, যাওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এইখানে কিন্তু আপনার বিজনেসের ডিটেল দিতে হবে। 1 নম্বরে অর্থাৎ এতে যে অপশানটি দিয়েছে যে আপনার ইলেকট্রনিক কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশান হয়েছে নাকি, অর্থাৎ ব্যাংক টু ব্যাংক কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশান হলে তার টার্নওভার কত ওপরে দিতে হবে। আমি ধরে নিলাম আমাদের 12 লাখ টাকা আমাদের ব্যাংক ট্রান্সফার হয়েছে, আমি এখানে 12 লাখ দিয়ে দিলাম। ক্যাশ যে ট্রানজ্যাকশান আছে সেই ক্যাশ ট্রানজ্যাকশান আমি ধরে নিলাম আমাদের আরও 15 লাখ হয়েছে। এখানে টার্নওভার বসানোর সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার কিন্তু ততটাই ট্রানজ্যাকশান হতে পারে যদি আপনার জিএসটি না থাকে, যেখানে জিএসটির থ্রেশহোল্ড লিমিট রয়েছে, সেটা থেকে পেরিয়ে গেলে যে কোনো দিন জিএসটি ডিপার্টমেন্টও আপনার কাছে নোটিশ পাঠাতে পারে। এটা একবার মাথায় রেখে দেবেন। যাই হোক, এরপরে যদি আপনি ব্যাংকে ট্রানজ্যাকশান করে থাকেন সেক্ষেত্রে আপনার টার্নওভার 6%-এর উপরে গেলেই আপনাকে আর ট্যাক্স অডিট করতে হয় না। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমাদের এইখানে যে ব্যাংকে ট্রানজ্যাকশান হয়েছে সেখানে আমাদের 1.5 লাখ টাকা প্রফিট হয়েছে, তা আমি এখানে 1.5 লাখ বসিয়ে দিলাম। আর সেকেন্ড অপশান যেখানে 15 লাখ টাকা রয়েছে সেখানে ধরলাম আমি 3 লাখ টাকা প্রফিট হয়েছে। জাস্ট আমি একটা বসিয়ে দিচ্ছি একটা অ্যামাউন্ট এখানে করে সেভ করে দিলাম। এবার স্যালারি থেকে কারো রোজগার থাকলে এরপর এডিট অপশানে এখানে স্যালারি অপশানে সে যাবে, গিয়ে এখানে স্যালারি অপশানে তার স্যালারি ডিটেল এখানে বসাবে। আমাদের এখানে কিছু আসছে না, কেননা আমরা প্রথম পেজে যে স্যালারির অপশান আছে সেখানে নট অ্যাপ্লিকেবল করে রেখেছিলাম। এর জন্য ওখানে যদি আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা আদার এমপ্লয়ি বলে সিলেক্ট করতাম তাহলে এই ঘরগুলো কিন্তু খোলা পেতাম আমরা। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। 3 নম্বরে হলো হাউস প্রপার্টি রয়েছে, এই ডিটেল অপশানে আমাদের ক্লিক করতে হবে, অ্যাড অ্যানাদার করতে হবে। করার পর আমাদের প্রপার্টির ডিটেল দিতে হবে। আমি একটা দিয়ে দিলাম কলকাতা, এবার সিটি কলকাতা, আমি র্যান্ডম একটা কিছু বসিয়ে দিচ্ছি এখানে। এখান থেকে নিচে নামলাম, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। পিন নম্বর 7000000। এরপরে আমরা ওনার অফ দ্য প্রপার্টি, একটা 0 বেশি বসানো হয়ে গেছে। ওনার অফ দ্য প্রপার্টি সেলফ। এইবার হাউস প্রপার্টির কোনো কোওনার আছে নাকি, আমি নো করে দিলাম, কোনো কোওনার নেই। যদি দেখা যায় আপনার হাজব্যান্ড ওয়াইফের নামে প্রপার্টি রয়েছে সেক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন, অর্থাৎ কোওনার রয়েছে। টাইপ অফ হাউস প্রপার্টি যেটা রয়েছে লেট আউট, অর্থাৎ আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, এর জন্যই এখানে আপনি লেট আউট লিখবেন। আর টেনেন্ট ডিটেল যেটা রয়েছে এখানে আপনি অ্যাড অ্যানাদার করে এখানে কিন্তু আপনার টেনেন্টের ডিটেল দিতে পারেন। যাই হোক, আপনার এখানে গ্রস রিসিপ্ট অর্থাৎ আপনি ভাড়া বাবদ কত পাচ্ছেন, আমি ধরে নিলাম 1,80,000 টাকা পাচ্ছেন। 1,80,000 টাকা বসালে এখানে 30% এই 54,000 ডিডাক্ট হয়ে বাকি টাকা আপনার ইনকামের সাথে যোগ হয়ে যাচ্ছে। এরপরে আপনার যদি দেখা যায় যে কোনো ধরনের কোনো হাউস লোন রয়েছে, সেখানে আন্ডার সেকশন 24B যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করে অ্যাড অ্যানাদার করতে পারেন। করে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন না অন্য কোনো জায়গা থেকে লোন নিয়েছেন। ব্যাংক থেকে হলে কোন ব্যাংক আছে সেখান থেকে আপনি ধরে নিলাম SBIতে আছে। লোন অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা লোন নিয়েছিলেন, যখন লোন নিয়েছিলেন ধরে নিলাম 25 বছর আগে লোন নিয়েছেন, তখন কত টাকার লোন নিয়েছিলেন, ধরে নিলাম তখন 50 লাখ টাকার লোন নিয়েছেন। এবার লোন নেওয়ার ডেট কবে আছে, আমি এখান থেকে একটা জাস্ট র্যান্ডাম একটা কিছু করে নিলাম। 2004-এ আমি নিয়েছি ফেব্রুয়ারির 3 তারিখে। আর টোটাল লোনের যে অ্যামাউন্টটা এখানে বসাতে হবে 50 লাখ। ওপরে এইখানে কিন্তু লোনের অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে, ভুল হয়েছিল, অ্যাকাউন্ট নম্বর। এবার বলছে লোন আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কী আছে, এই মুহূর্তে সমস্ত কিছু বাদ দেওয়ার পর লোনের আউটস্ট্যান্ডিং কী পড়ে রয়েছে, আমি ধরে নিলাম 2.5 লাখ টাকা পড়ে রয়েছে, আমাকে এখানে 2.5 লাখ বসাতে হবে। এবার টোটাল ইন্টারেস্ট আমি কত এবছর পেমেন্ট করেছি, ধরে নিলাম যে আমি 25,000 টাকা লোনের ইন্টারেস্ট পেমেন্ট করেছি, কেননা বছর বছর ইন্টারেস্টের পরিমাণ কমতে থাকে। এবার দেখা গেলো এই 25,000 কমে গিয়ে 79,000 কিন্তু আমাদের কাছে আর ইনকামের ঘরে পড়ে রয়েছে। তাই এটা বসিয়ে দিয়ে আমরা সেভ করে নেব। সেভ করার আগে অবশ্যই টেনেন্টের ডিটেল আমাদের এখানে বসাতে হবে। এরপরে ইনকাম ফ্রম আদার সোর্স ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কিন্তু আপনার সেভিংস ইন্টারেস্ট যদি থাকে এইখানে সেভিংস ইন্টারেস্ট, আশা করি সমস্ত কিছু আপডেট হয়ে গেলে এগুলো অটোমেটিক চলে আসবে।
এবার আপনার যদি ফিক্সড ডিপোজিট থেকে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট থাকে তাহলে 2 নম্বর অপশান আপনি সিলেক্ট করবেন। 3 নম্বরে ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, আপনার যদি কোনো রিফান্ড থাকে এইগুলো অটোমেটিক চলে আসবে, আপনাকে খুব একটা ভাবতে হবে না, একবার মিলিয়ে দেখতে হবে। এছাড়া ডিভিডেন্ড থেকে রোজগার থাকলেও কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। যাই হোক, এখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আপনি আপনার এআইএস এর মধ্যে পেয়ে যাবেন এবং অটোমেটিক এখানে চলে আসবে। করে আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার ডিসক্লোজ এক্সেমটেড ইনকাম যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন। এখানে এডিট করবেন। এডিট করার পর এইখানে কিন্তু 4টে ডিটেল আমাদের দিতেই হতো, সানডে ডেটার্স, সানডে ক্রেডিটার্স, এছাড়া স্টক আর ক্যাশ ইন হ্যান্ড, এই 4টে জিনিস দিতে হতো। এই বছর থেকে আরও একটা এক্সট্রা জিনিস দিতে হচ্ছে, সেটা হলো আপনার ব্যাংকের ব্যালেন্স 31 মার্চে কত ছিল, এটা কিন্তু আপনার এবছরে দিতেই হবে। সুতরাং সানডে ক্রেডিটার্স অর্থাৎ আপনার কাছে মার্কেটের লোক কত পায়, ধরে নিলাম আমার কাছে এখনও পর্যন্ত 1,59,000 টাকা পায়। এছাড়াও যদি আমার কাছে স্টক রয়েছে, আমি ধরে নিলাম 1,00,000 টাকা। পরে রয়েছে সানডে ডেটার্স অর্থাৎ আমি লোকের কাছে কত টাকা পাই, ধরে নিলাম 80,000 টাকা লোকের কাছে পাই আমি। এছাড়া ব্যাংক ব্যালেন্স, আমাকে অবশ্যই ব্যাংকের বই আমার হাতের কাছে রাখতে হবে। ব্যাংক ব্যালেন্স 65,000 টাকা আছে আমার। এছাড়া ক্যাশ 2,560 টাকা রয়েছে, এগুলো বসিয়ে দিতে হবে। এবং এইগুলোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসটা প্রয়োজন পড়ে, একটা ছোট ব্যালেন্স শিট আমাদের তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হয়। এই একটা ব্যালেন্স শিট যদি আমাদের করা থাকে তাহলে এই কাজগুলো অনেকটা ইজি হয়ে যায় আমাদের জন্য। যদি আপনি তৈরি করতে পারেন ভালো, নাহলে কোনো একজন কনসালটেন্টের কাছে অথবা অ্যাকাউন্টেন্টের কাছে গেলে উনি কিন্তু তৈরি করে দিতে পারবেন। এবার কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার ম্যাক্সিমাম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে লং টার্ম ক্যাপিটাল গেন যদি আপনার কোনো কিছু থাকে এখানে ক্লিক করবেন। টোটাল সেল যেটা আছে, ধরে নিলাম 5,00,000 টাকা সেল আছে, আপনি 5,00,000 টাকা, এছাড়া 4,00,000 টাকা আপনার পাচ্ছের আছে, বসিয়ে দিলেন। 1,00,000 টাকা যে আপনার প্রফিট সেটা কিন্তু এখানে চলে আসলো। কনফার্ম করে দিলেন। আগে কিন্তু এটা জমা করার জন্য দেখা যেত ITR 4-এ আমরা জমা করতে পারতাম না, ITR 3-তে আমাদের ফর্ম ফিল আপ করতে হতো। এই 2 বছর ধরে যেহেতু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ফ্রি ইনকাম 1,25,000 পর্যন্ত, সেহেতু আমাদের ITR 4-এ অপশান দেওয়াতে অনেক মানুষেরই অনেকটা সুবিধা হয়েছে। এরপরে টোটাল ডিডাকশান যে কলামটি রয়েছে, নিউ রেজিমে ম্যাক্সিমাম লোকেরই এটা কিন্তু কাজে লাগে না। কনফার্ম করলাম, তবুও আপনার ক্ষেত্রে যদি কোনো কাজে লাগতে পারে আপনি একবার দেখে নিতে পারেন। ট্যাক্স পেড কলামটা অনেকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কেননা আপনার যদি স্যালারি থেকে কোনো রোজগার থাকে তাহলে কিন্তু এই প্রথম যে অপশান আছে সেই অপশানে আপনার TDS-এর পরিমাণ আসবে। এছাড়া অন্য কোনো সোর্স থেকে আপনার যদি কোনো TDS থাকে তাহলে কিন্তু এই 2 নম্বর অপশানে আসার চান্স বেশি হতে পারে। আপনি বিজনেসের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো জব ওয়ার্ক করেছেন বা অন্য কোনো ক্ষেত্র থেকে আপনার কোনো ধরনের TDS কেটেছে অথবা ব্যাংক থেকে কেটেছে, সেক্ষেত্রে কিন্তু এই TTS 2 যে সেকশনটি আছে এখানে আপনার TDS-এর পরিমাণ আসবে। একবার মিলিয়ে দেখবেন, যদি TDS থাকে আপনার AIS-এর সাথে সেটা মিলছে, আপনার 26AS-এর সাথে মিলছে নাকি, এছাড়া আপনার ব্যাংকে যে TDS অরিজিনালি কেটেছে এই দুটো জিনিস ম্যাচ করছে কিনা নাকি। এরপরে কোনো কারণে আপনি যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স অথবা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স জমা করেন তাহলে একেবারে যে এই শেষের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার করবেন। এখানে কিন্তু প্রথমে আপনার চালানটি হাতের কাছে নিতে হবে, নিয়ে আপনার BSR কোড যেটি আমি 0005868 একটা বসিয়ে দিলাম, এরর হয়তো আসতে পারে। যাই হোক, এবার ধরে নিলাম আজকের ডেটে আমি জমা করেছি। এবার চালান নম্বর আমাকে একটা বসাতে হবে, চালান নম্বর 1 আমি বসিয়ে দিলাম। ট্যাক্স ডিপোজিট করেছি আমি ধরে নিলাম 50,000 টাকা, তা 50,000 করে আমি এখানে সেভ করে দিলাম। এরপরে আমি কনফার্ম করে দেবো। তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল ট্যাক্স পেড 50,000 টাকা। টোটাল লায়াবিলিটি আমি যদি দেখি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে 7,550 টাকা লায়াবিলিটি, যেটা 87A-তে আমি রিবেট পেয়ে গেছি, কিন্তু আমার 50,000 টাকা ট্যাক্স পেমেন্ট হয়ে গেছে, সেটা কিন্তু আমার রিফান্ড দেখাবে। এটা কনফার্ম করব। কনফার্ম করে প্রসিড ফর ভেরিফিকেশন এখানে করলেই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 50,000 টাকা জমা হয়ে গেছে এবং সেটা আমার এখানে রিফান্ড আসবে। যাই হোক, প্রিভিউ অ্যান্ড সাবমিট করব, এখানে টিক করব, এখানে আমার এরিয়া দেব, দেওয়ার পর আমি প্রসিড টু ভ্যালিডেশন করব, এরপরে প্রিভিউ করব। এইখানে কিন্তু আপনি চাইলে আপনার পুরো যে ফর্ম রয়েছে সেই ফর্মগুলো একবার দেখে নিতে পারেন, পরপর এখানে ঘর রয়েছে আপনি দেখে নিতে পারেন। এরপরে প্রসিড টু ভ্যালিডেশন করব, করার পর আবার প্রসিড টু ভ্যালিডেশন। এখানে কিন্তু ভেরিফাই নাও করলে আপনার কাছে OTP আসবে, OTP দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। ভেরিফাই লেটার করলে
আপনি এখন তো জমা করে দিতে পারবেন, কিন্তু পরে ভেরিফাই করে নিতে হবে। আর যদি আপনি ই ভেরিফাই করতে না চান, আপনার আইটিআরটি আপনি সিগনেচার করে ব্যাঙ্গালোর পাঠাতে চান, তাহলে 3 নম্বর অপশান সিলেক্ট করে আপনি কিন্তু এইখানে কন্টিনিউ করে সাবমিট করে দিতে পারেন। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। এই ভিডিও দ্বারা আপনাদের আশা করি অল্প হলেও রিটার্ন সাবমিট করতে সুবিধা হবে। সুজয় বৈদ্য, সাইনিং অফ।